ব্যাটালিয়ন বা 48 বিজিবি আমাদের এই সীমান্তবর্তী এলাকা, আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে এটার মধ্যে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে আমাদের যে দায়িত্ব সেটা পালন করে আসছে। আমাদের যে মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা, এর পাশাপাশি আমরা চোরাচালান বিরোধী যে সমস্ত অপারেশন করছি সেটা আমরা খুব দায়িত্বের সাথেই পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আমাদের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে আমাদের মূলত একটা অস্ত্রের ইনফরমেশন ছিল। তো সেটার জন্য আমরা গতকাল রাত থেকে আনুমানিক রাত 12টার পর থেকে আমরা গোয়াইনঘাটের জাফলংয়ের কাটারি নামক এক জায়গায় আমরা একটা চা বাগানের মধ্যে আমরা অ্যাম্বুশ করে অবস্থান গ্রহণ করি, যেখানে আমাদের একটা ইনফরমেশন থাকে যে এখানে কিছু অস্ত্রের আদান প্রদান হবে। কোনো একটা গ্রুপ অস্ত্র রেখে গিয়েছে, সেখান থেকে আরেকটি গ্রুপ অস্ত্র নিয়ে যাবে, এই ধরনের একটা ইনফরমেশন থাকে। সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আমাদের অ্যাম্বুশে অবস্থান গ্রহণ করি। পরবর্তীতে সারা রাত সম্ভবত আমরা যেটা বুঝতে পারি, সারা রাত অবস্থান গ্রহণ করার পরে যে তারা হয়তো বা যারা অস্ত্র চোরাকারবারি তারা হয়তো জানতে পারে আমাদের অবস্থান, এবং সকাল অবধি আমরা চেয়েছিলাম আসামি সহ ধরার জন্য। পরবর্তীতে যখন আমরা সকাল অবধি অপেক্ষা করে যখন আমরা পারিনি, তখন আমরা আমাদের যেই জায়গা ছিল সেখানে আমরা আমাদের তল্লাশি চালাই চা বাগানে, এবং তল্লাশি চালানোর পরে আমরা সেখানে 4টি রাইফেল, বেসিক্যালি এটা এয়ারগান, যেটার মডেল হচ্ছে প্রেসিহোল স্পোর্টস NX 200 মেড ইন ইন্ডিয়া। এটা ক্যালিবার .177। এটা মূলত এয়ারগান, যেটাতে আসলে গান পাউডার নেই, এটা গ্যাস অপারেটেড। এটা যদিও এখানে আমাদের এটা মূলত এয়ারগান হিসেবে ব্যবহার করা হয়, এটার বৈধতা রয়েছে বাংলাদেশে, বাট যদি লাইসেন্স থাকে। বাট এই অস্ত্রগুলো যেহেতু অবৈধ পথে আসছিল এবং পাচার হয়ে আসছিল, সেহেতু এটা অবৈধ অস্ত্র হিসেবে আমরা এটাকে জব্দ করি। আচ্ছা, এটা আগ্নেয়াস্ত্র না। জি, ধন্যবাদ। আগ্নেয়াস্ত্র মূলত কিছু সংজ্ঞা আছে, কিছু ক্রাইটেরিয়ার উপর এটা আগ্নেয়াস্ত্র ডিপেন্ড করে। এটা আগ্নেয়াস্ত্র না। আগ্নেয়াস্ত্রের জন্য FPS আছে, কিছু মাজল ভ্যালিসিটির কিছু ব্যাপার আছে, বুলেটের কিছু প্রজেক্টাইল, ব্যারেলের ব্যাপার, এই ধরনের কিছু আছে। এটা বেসিক্যালি গান পাউডার এখানে ইউজ করা হয় না, এটা গ্যাস অপারেটেড, এটা আগ্নেয়াস্ত্র না। বাট এটা যদি বৈধতা নিয়ে বলি, এটা অবৈধ পথে আসছিল। সো যেহেতু এটা অবৈধ পথে আসছিল, এটা এখন অবৈধ হিসেবে আমরা জব্দ করেছি। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিলেন, সেকেন্ড কোশ্চেনটা, যে অস্ত্রের চালান বা এগুলো অবৈধ অস্ত্র আসা নিয়ে, মূলত আমরা অনেক দিন ধরেই জানছিলাম যে এখানে অবৈধ কিছু অস্ত্রের চোরাচালানির সম্ভাবনা রয়েছে। এটার প্রেক্ষিতেই কিন্তু আমরা এই বিশেষ অপারেশনগুলো পরিচালনা করছি। আমরা জানি যে পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো সময় এই চোরা কারবারের সুযোগ নিতে পারে। সামনের পরিস্থিতি যেগুলো আসছে সেগুলো ঘোলাটে করার জন্য, এবং এই অবৈধ অস্ত্রগুলো যদি আমাদের দেশের ভিতর ঢুকে যায়, তাহলে সেগুলো দিয়ে একটা অরাজকতা সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেটার কথা চিন্তা করেই আমাদের কাছে ইনফরমেশন আছে, তো আমরা অস্ত্রের রুটগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তো এরকম জাফলং দিয়ে একটা রুট, এটা অস্ত্র আইডেন্টিফাই করেছি। হয়তোবা তারা এখন যে আগ্নেয়াস্ত্র সেটা আনেনি, বাট আমরা এই রুটটা আইডেন্টিফাই করেছি। এরকম আমাদের আরও কয়েকটা রুট আছে। আমাদের অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আমাদের জিরো টলারেন্স এই অস্ত্র এবং মাদক বিরোধী অপারেশন আমাদের চলমান। জি, আপনারা কি এইভাবে কোনো জায়গা চিহ্নিত করেছেন কিনা যেগুলোর প্রতি আপনাদের বিশেষ নজরদারি থাকবে? জি, বেসিক্যালি সিক্রেসির জন্য আসলে রুটগুলো আমি বলতে পারছি না, বাট আমাদের এরকম আইডেন্টিফাই করা আছে। আমরা কয়েকটা রুট আইডেন্টিফাই করেছি যে এই দিক দিয়ে, এবং আমাদের গোয়েন্দা নজরদারি চলমান আছে। এই রুটগুলো আমাদের আইডেন্টিফাইড, এরই একটা অংশ হিসেবে গতকালকে আমরা এটা চালানটা ধরতে পেরেছি। আচ্ছা, এর পেছনে যারা আসলে জড়িত, এটা তো এই ক্ষেত্রে আপনাদেরও হয়তো ভূমিকা থাকে, পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনেরও ভূমিকা থাকে। জি, তো এর আসলে পেছনের যারা জড়িত তাদেরকে শনাক্ত করা গেছে কিনা? ইনফরমেশনগুলো আসলে আমরা তো কিছু সোর্স বা সূত্রের প্রেক্ষিতে পাই, বাট আমরা চেষ্টায় আছি যে এই চালানগুলো যারা নিয়ে আসছে তাদেরকে যদি আমরা ধরতে পারি, এইরকমই একটা চেষ্টায় গতকালকে ছিলাম। আমরা সারা রাত অপারেশন পরিচালনা করেছি, অ্যাম্বুশে ছিল। সৈনিকগুলো অনেক কষ্ট করেছে, আমাদের টুআইসির নেতৃত্বে এই গ্রুপটা ওইখানে গিয়ে মোটামুটি সারা রাত ধরে অ্যাম্বুশে ছিল। বাট আমরা আসামি ধরতে পারিনি, বাট আমাদের এই চেষ্টা চলমান আছে। জি, জি,
জাফলং সীমান্তে এখন পর্যন্ত আমাদের পাহাড়ে যে কোনো উগ্রবাদী তারা মাথাচাড়া দিয়ে উঠবে এই ধরনের এখন পর্যন্ত আমার কাছে কোনো তথ্য নেই। মূলত তারা আমার কাছে যে ইনফরমেশন আছে যে এই অস্ত্রগুলো তারা হয়তোবা সিলেট হয়ে এটা দেশের বিভিন্ন স্থানে তারা পাচার করার একটা প্ল্যান ছিল তাদের। জি 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 ধন্যবাদ। আমার মনে হয় এই বিষয়টা সম্পূর্ণ একটা প্রশ্ন করি। জি গত শুক্রবার যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসেন তখন কিন্তু উনি সুস্পষ্টভাবে সাংবাদিকদের সাথে আলাপ করে তিনি আপনাদের দিকেই দায়টি দিচ্ছেন এবং বলছেন যে এখানে বিজেপি কোনোভাবেই দায় হতে পারে না, যেহেতু সারাউন্ডিং এরিয়া বিজেপি ছিল সেক্ষেত্রে বিজেপি দায় হতে পারে না। আপনি কি বলবেন? অনেকগুলো হয়ে যাচ্ছে, আমি একটু ক্লিয়ার করে নিই কয়েকটি। আচ্ছা, আমার মনে হয় আমি চাই যে বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি। ওভারঅল বাস্তব চিত্রটা তুলে ধরলে আপনাদের অনেক কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরাও চাই যে আমাদের বিজিবির যে অবস্থান সেটা আপনাদের সবার সামনে আমরা তুলে ধরতে চাই। মূলত আপনারা জানেন যে 48 বিজিবি যে দায়িত্বপূর্ণ এলাকা, এটার মধ্যেই অনেকগুলো পর্যটন স্পট আছে। এর মধ্যে বিছনাকান্দি আছে, জাফলং আছে, সাদা পাথর আছে, এই ধরনের আরও কয়েকটা জায়গা আছে, উৎমাছড়া, আরও কিছু নাম না জানা অনেক কিছু আছে। এই পর্যটন স্পট ছাড়াও 48 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় 11 থেকে 12টা অবৈধ বালু পাথর উত্তোলন হয় এরকম স্থান আছে, যেটা অনেকেই আমরা জানি না। আমরা সিলেট ব্যাটালিয়ন বা 48 বিজিবি আমরা শুরু থেকেই, আমি টেক ওভার করার পর থেকে এবং তার আগে থেকেই বিজিবি সর্বদাই 24/7 আমরা এটা অপারেশনাল, আমাদের 24 ঘন্টায় আমাদের টহল নিয়োজিত থাকে। এবং এই টহলগুলো আমার যে মূল প্রায়োরিটি সেটা হচ্ছে সীমান্ত সুরক্ষা, মাদক এবং আমাদের অবৈধ অস্ত্র বা সীমান্ত অপরাধ, এইগুলো বিরোধী আমরা অপারেশন পরিচালনা করি। এর পাশাপাশি আমরা কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের যে সীমান্তবর্তী এলাকায় যে পর্যটন স্পটগুলো আছে সেটার সুরক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা কোনোভাবেই এটা এড়াইতে পারি না, দ্যাট ইজ ট্রু। আমরা কোনোভাবেই যে আমাদের সামনে থেকে যে পাথর চলে যাচ্ছে এটা আমরা এড়াতে পারি না এবং আমরা সেটা এড়াইনি। এবং এই জন্যেই কিন্তু আপনি দেখবেন যে সাদা পাথরের সামনে যে পাথরগুলো দেখেছেন 150 থেকে 200 বা 200-250 মিটার যে জায়গাটা গজ, এই পর্যন্ত কিন্তু পাথর বিদ্যমান। আপনারা শুরুর দিন আপনারা অনেকেই গিয়েছেন, সাংবাদিক আপনারা যারা আছেন সবাই গিয়েছেন, গিয়ে কিন্তু সাদা পাথরের মূল পর্যটন স্পটের পাথর দেখেছেন। এখন কোশ্চেন আসতে পারে যে কিছু লুট হয়েছে, হরি লুট, এই ধরনের কিছু কোশ্চেন আসছে। আমি বলবো যে এখানে বিজিবির মূল দায়িত্বের পাশাপাশি আমরা কিন্তু আমাদের মূল দায়িত্বটা ছেড়ে দেইনি, কারণ আমরা সীমান্তটাকে ছেড়ে কিন্তু অরক্ষিত রেখে আমরা সামনে আসতে পারবো না, আমরা ছেড়ে কিন্তু দূরে চলে যেতে পারবো না। তো জি, আমি একটু শেষ করে নিই। জি ধন্যবাদ। তো সীমান্তকে আমরা অরক্ষিত রেখে কিন্তু পুরো এফোর্টটা আমরা ভিতরে দিতে পারবো না। তো আমরা যেটা করেছি আমাদের দায়িত্ববোধ থেকেও আমরা কিন্তু এখানে কন্টিনিউয়াস ওখানে মোবাইল কোর্ট বা আমরা টাস্কফোর্স অপারেশন পরিচালনা করেছি, যেখানে জেলা প্রশাসনের নেতৃত্বে, ইউনোর নেতৃত্বে অনেক টাস্কফোর্স অপারেশন পরিচালনা করেছি। এখন বলতে পারেন আপনারা যে এটা তো আসলে যে পরিমাণ টাস্কফোর্স অপারেশন করা হয়েছে এটা আসলে অপ্রতুল বা এটা করা মানে এইটা দিয়ে সাদা পাথর লুট ঠেকানো ঠিক না। দ্যাট ইজ ট্রু, কারণ আমরা যখন একটা টাস্কফোর্স অপারেশন করি একটা দিনে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্যই করলাম, এরপরে কিন্তু ওখানে সীমান্তে বিজিবি ছাড়া আর কেউ নেই। তো আমি এটাই ক্লিয়ার করতে চাই, আপনারা দেখবেন যে আমাদের বিজিবি 10 নম্বর পোস্টের সামনে এখনও 600 থেকে 700 নৌকা যেগুলো আমরা জব্দ করেছি, এই সবগুলো নৌকা কিন্তু আমরা শুধুমাত্র বিজিবি জব্দ করেছি। এই 4-5 ঘন্টা 6 ঘন্টার টাস্কফোর্স অপারেশন শেষ করে কিন্তু সকল বাহিনী বলেন বা জেলা প্রশাসন বলেন সবাই কিন্তু চলে গিয়েছে, বাট আমরা কিন্তু সীমান্ত ছাড়তে পারিনি। সো আমরা কিন্তু কন্টিনিউয়াস ওইখানে এই অপারেশনগুলো পরিচালনা করেছি এককভাবে বিজিবি, এবং সেখানে আমরা অনেক অবৈধ পাথর জব্দ করেছি, নৌকা জব্দ করেছি, যেগুলো কিন্তু নিদর্শন এখনও বিদ্যমান 10 নম্বর পোস্টের সামনে সেই নৌকাগুলো আছে। তো আমরা আসলে চেষ্টা ছিল, আমাদের চেষ্টার কমতি ছিল না আমি বলবো, এবং আমি বলবো যে এটা আন্তরিক চেষ্টাও ছিল বিজিবির পক্ষ থেকে। যে আমি যদি বলি বিজিবির আন্তরিক চেষ্টা ছিল এই সাদা পাথর লুট হওয়ার পিছনে, এবং আমরা সময়ে সময়ে আমরা এই সকল বিষয় আমরা ইনফরমেশনগুলো আমরা
জেলা প্রশাসনের সাথে এগুলো শেয়ার করেছি। বিস্তারিত প্রত্যেকটা ইভেন্টে আমরা শেয়ার করেছি যে সাদা পাথর যখন লুট হচ্ছে, কারণ শুধু টাস্কফোর্স হলেই আমরা যাচ্ছি সেটা কিন্তু না। রাতের আধারে, রাতের বেলা আমাদের সৈনিক পর্যন্ত এখানে যখন অপারেশন করেছে, সেখানে তারা সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে। আমাদের সৈনিকের মাথা পাথর দিয়ে, কারণ আপনারা জানেন যখন একটা নৌকায় 2 থেকে 3 জন থাকে, এরকম 300-400 নৌকা যখন আসে, 1000-এর মতো ওখানে শ্রমিক থাকে, সেখানে আমার 6 জন 10 জন ট্রুপস দিয়ে এটা ভেরি ডিফিকাল্ট এই মবটা কন্ট্রোল করা। সো আমরা কিন্তু তারপরেও সেটা করেছি, করার জন্যই কিন্তু এখন পর্যন্ত এই পর্যটন স্পটগুলো বিছনাকান্দিতে আপনি দেখেন, আপনি উৎমাছড়ায় দেখেন, আপনি সাদা পাথর জাফলংয়ের ঠিক সীমান্ত থেকে কাছাকাছি যে 150-200 মিটার জায়গা, সেইগুলা কিন্তু আমরা রক্ষা করতে পেরেছি। নো ম্যানস ল্যান্ড থেকে বারবার পাথর চুরি হয়, জি। বারবার বলছেন যে আমরা 150 ফিটের মধ্যে সাদা পাথরে রেখেছি। সাদা পাথরও কিন্তু নো ম্যানস ল্যান্ড থেকে চুরি হয়েছে, রাংপানিতে হয়েছে, জাফলংয়ে আচ্ছা। হয়েছে। সেই ক্ষেত্রে বিজিবি ব্যর্থ বলে কি আপনি মনে করেন না? আমি সম্পূর্ণ একসাথে একটা জবাব দেন যে এই যে দুদকের একটা কথা আসছে, যে দুদক একটা রিপোর্ট দিয়েছে, আপনাদের নাম এসেছে, এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সচিব আপনাদের নাম বললেন। তো এই যে নামগুলো আসছে বা আপনাদের উপর দায় আসছে, আপনি বললেন এতগুলো কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তারপরে এই নামগুলো আসছে কেন? আসলে আমি যেটা শুরুতেই বললাম যে এই প্রশ্নের উত্তরটা আমি আমার বাস্তবতা কি সেটা তুলে ধরলাম। এখানে আসলে হতেই পারে যে কারো কোশ্চেন মাথায় আসতে পারে, আপনি যেতেই পারেন অ্যাজ এ ভিজিটর, ট্যুরিস্ট হিসেবে আপনি যেতে পারেন, আপনারা যে কেউ যেতে পারেন। যে যখন দেখবেন যে স্বাভাবিকভাবে যে আপনার সাদা পাথরের 3-4 দিকে 3টা ক্যাম্প আছে, তখন স্বাভাবিকভাবে আপনার মনে সেই কোশ্চেনগুলো আসবে। বাট আপনি তো এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে যে আমরা কি এফোর্ট দিয়েছি এটার পিছনে, এবং আমাদের চেষ্টার কমতি ছিল কি না সেটা না জেনে আসলে আমরা মনে হয় কমেন্ট না করাই উচিত। আমরা আমাদের চেষ্টা চলমান রেখেছি, আগেও যেটা ছিল এখনও আমাদের চেষ্টা চলমান আছে। আর এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, এখানে অনেকেরই একটা ধারণা আছে সীমান্তের 5 মাইল বা 8 কিলোমিটারের ভিতরে একটা বিষয় যে সেটা শুধু বিজিবির সীমান্ত। বিষয়টা আসলে এরকম না, আমি ক্লিয়ার করে দিতে চাই। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত থেকে 8 মাইল বা 8 কিলোমিটার বা 5 মাইল যেটা, সেটাতে আমরা চোরাচালান বিরোধী অপারেশন বিজিবি এককভাবে বিজিবি সেটা করতে পারবে। বাট তার বাইরে যখন যাই, আমরা অনেক সময় সীমান্ত থেকে একটু দূরে আসি, তখন আমরা ম্যাজিস্ট্রেটের সহায়তায় বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় টাস্কফোর্স অপারেশনে অংশগ্রহণ করি। বাট সীমান্তের কাছাকাছি যদি কোনো পুলিশি কোনো ঘটনা ঘটে, তো সেখানে কিন্তু পুলিশ যেতে পারবে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যেতে পারবে। সো এই যে 5 মাইলের ভিতরে বাকিরা অপারেট করবে না, শুধু বিজিবি, এই ধারণাটা আমার মনে হয় সবার কাছে একটু ক্লিয়ার করে দেওয়া উচিত যে জিনিসটা এরকম না। জি জি, ধন্যবাদ।